হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, স্বপ্নজয় একাডেমি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো ইন্টার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার দুটো ক্লাসের জন্য ক্লাস 11 এবং 12-এর হিসাব বিজ্ঞান নিয়ে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র কি? হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। এটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, অথবা এটাকে বলা হয় আর একটা অল্টারনেটিভ নাম আছে অনুপাতে বিশ্লেষণ। তো কিভাবে অনুপাতে বিশ্লেষণ সমাধান করা যায় সেটা আজকে আমি আপনাদের খুব সহজ সিস্টেমে করিয়ে দিচ্ছি, যে আপনাদের কষ্ট করে সূত্র মুখস্থ কিভাবে করতে হবে সেটা আমি অঙ্কে এই একটা অঙ্ক তুলে রেখেছি। অঙ্কের মাধ্যমে আমি আপনাদের শিখিয়ে দিব কত সহজে। আপনারা হয়তো ভাবতে পারেন যে এই চ্যাপ্টারটা অনেক কঠিন, আসলেই না। শুধু সূত্রগুলো মুখস্থ করবেন, শেষ। আমি সূত্রগুলো ভাঙায় দিচ্ছি, কিভাবে করতে হবে সবগুলো আমি ভাঙায় আপনাদের করে দিচ্ছি। আচ্ছা, এখানে সম্পদ দেওয়া আছে, সব যত সম্পদ আছে, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, ভুয়া সম্পদ বা অলিক সম্পদ সব দেওয়া আছে। আর এখানে দায় আর মালিকানা সত্ত্ব দেওয়া আছে। তো এখানে নিচে লিখছে বিক্রিত পণ্যের ব্যয় 20% লাভে পণ্য বিক্রয় করা হলো, আর মোট বিক্রয় হচ্ছে 3 লক্ষ টাকা। ক্লিয়ার? এখন যাই, এখন বলছে চলতি অনুপাত। প্রথমে বলছে চলতি অনুপাত। চলতি অনুপাত বের করতে হলে আমাদের কি করতে হবে? সূত্রটা জাস্ট আমরা মনে রাখবো। চলতি অনুপাতে সূত্র লিখতেছি আমরা। চলতি অনুপাত। তো চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি দায়। এখন চলতি সম্পদগুলো কি কি? এগুলো আমাদের আগে জানতে হবে। চলতি সম্পদগুলো কি কি? সম্পদ দুই ধরনের থাকে, একটা হচ্ছে চলতি সম্পদ, আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদকে আবার 3টা ভাগে বন্টন করে। একটা হচ্ছে স্পর্শনীয়, একটা অস্পর্শনীয়, আর একটা হচ্ছে অলিক বা ভুয়া সম্পত্তি। তো সেই ক্ষেত্রে এখানে সবগুলো সম্পদ দেওয়া আছে। অলিক, ভুয়া সম্পত্তি আর দীর্ঘমেয়াদী সম্পদ, মানে স্পর্শনীয় অস্পর্শনীয়, এগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলি চলতি সম্পদ। মানে 1 বছরের কম সময়ের জন্য যে সম্পদগুলো থাকবে, আপনার কাছে পড়ে থাকুক বা অন্য কারো কাছে আপনার কিছু পড়ে আছে, ওটাই হচ্ছে চলতি সম্পদ 1 বছরের কম সময়ের জন্য। আর 1 বছরের বেশি সময়ের জন্য যদি আপনার কাছে কিছু পড়ে থাকে বা অন্য কারো কাছে আপনার কিছু পড়ে থাকে, সেটাকে বলা হয় স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ। তো আচ্ছা, যাই হাতে নগদ। হাতে নগদ টাকাটা আছে। নগদ টাকাটা আমরা যে কোনো মুহূর্তে কি করতে পারি? চলে যেতে পারি, পণ্য কিনতে পারি, তাই না? যে কোনো মুহূর্তে। তাহলে 1 বছর কম সময়ের জন্য এই টাকাটা আমার কাছে আছে, তাহলে এটাও চলতি সম্পদ। এখানে স্থায়ী সম্পদ লিখে দিছে, তাহলে এটা বাদ। মজুদ পণ্য 1 দিনের জন্য থাকে, সমাপনী মজুদ পণ্য, এটাকে বলা হয় সমাপনী মজুদ পণ্য। বছর শেষে যেই মালটা আমরা বিক্রি করতে পারি না, থেকে যায়, সেটাকে বলা হয় সমাপনী মজুদ পণ্য। তাহলে এটা 1 দিনের জন্য সম্পদ থাকে, 1 বছরের কম, তাহলে এটাও আসছে চলতি সম্পদ। প্রাপ্য হিসাব, আমি একজনের কাছে টাকা পাবো, সে যে কোনো মুহূর্তে দিয়ে দিবে। অন্তত আমি যার কাছে টাকাটা পাবো তাকে তো আমি বাকিতে নিশ্চয়ই বিক্রি করছিলাম, সে টাকাটা দেয়নি। আমি কি 1 বছরের বেশি সময়ের জন্য তার কাছে বাকিতে ফেলায় রাখবো টাকা? কখনোই না। বলো যে 1 মাস টাকা আমি বাকিতে দিতে পারি, এর বেশি দিব? তো তাহলে এটাও 1 বছরের কম। অগ্রিম বিমা সালামি, অগ্রিম টাকা দিয়ে রেখেছি, 2-3 মাস হতে পারে, 1 বছর হতে পারে, তাই না? তো এটা হচ্ছে চলতি সম্পদ। প্রাথমিক খরচা বলে এটা হচ্ছে ভুয়া সম্পত্তি। ক্লিয়ার? তাহলে চলতি সম্পদ কী কী পেলাম? হাতে নগদ, মজুদ পণ্য, প্রাপ্য হিসাব আর অগ্রিম বিমা সালামি। তাহলে এগুলো সব লিখে নিতে হবে। হাতে নগদ যোগ মজুদ পণ্য যোগ প্রাপ্য হিসাব যোগ অগ্রিম বিমা সালামি। অগ্রিম বিমা সালামি। আচ্ছা, এইগুলো আমাদের সব চলতি সম্পদ। এবার চলতি দায়গুলো যাই। 1 বছর কম সময়ের জন্য যে দায়গুলো থাকে, সাধারণ শেয়ার মূলধন। শেয়ার মূলধন কি? মালিকানা সত্ত্ব। শেয়ার বিক্রি করে মালিকের টাকা পাবে। সাধারণ সঞ্চিতি, সেটাও মালিকানা সত্ত্ব। তাহলে এই দুইটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আয়কর সঞ্চিতি, এটা হচ্ছে চলতি দায়, যে কোনো মুহূর্তে দিয়ে দিবে মালিককে। তো ঋণপত্র, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী হোক, আর দীর্ঘমেয়াদী দায় তো আমাদের এখানে আসবে না, তাই না? পার্সেন্টেজ যেহেতু ঋণপত্র আছে, ঋণপত্র হচ্ছে 1 বছরের বেশি সময়ের জন্য, যেটার মধ্যে পার্সেন্টেজ থাকবে ওটা 1 বছরের বেশি সময়ের জন্যই হয়। তাহলে প্রদেয় হিসাব, এটা হচ্ছে 1 বছরের
কম সময়ের জন্য, যে কোনো মুহূর্তে আমি প্রদান করে দিব। ব্যাংক জমাতিরিক্ত এটাও 1 বছরের কম সময়ের জন্য। তাহলে কি কি পেয়েছি? আয়কর সঞ্চিতি, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, এই তিনটা হচ্ছে চলতি দায়। আয়কর সঞ্চিতি যোগ প্রদেয় হিসাব, হিসাব যোগ ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। ক্লিয়ার? এখন যাই, হাতে নগদ কত আছে আমাদের? 15,000 যোগ মজুদ পণ্য কত আছে? 30,000। তারপরে প্রাপ্য হিসাব কত আছে? 20,000। তারপরে অগ্রিম বিমা সালামি 10,000। আচ্ছা, তারপরে চলতি দায়গুলা কি কি আছে? আয়কর সঞ্চিতি আছে 4,000, প্রদেয় হিসাব আছে 12,000, তারপরে ব্যাংক জমাতিরিক্ত আছে 4,000। তাহলে কত হয়? 30 আর 20, 50, 60, 70, 75,000। 75,000 নিচে কত আছে? 12 আর 8, 20। এবার 75,000কে আমরা 20 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে অ্যান্সার। আচ্ছা দেখি, 75,000 ভাগ, তাহলে 3.75। এটা হচ্ছে উপরের মান, S2 অনুপাত মানে S2 আনতে হবে। S2 কত? এটাকে নিচেরটাকে সবসময় এক ধরতে হবে, সব সময় এক ধরতে হবে। তাহলে এটা দিয়ে ভাগ করছি এটাকে, না তাহলে এটা 1, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত বেরোয়? 3.75, আর এর নিচেরটা এই S2 1। এটা হচ্ছে চলতি অনুপাত, চলতি অনুপাত। ক্লিয়ার? এখন এই যে 75,000 চলতি সম্পদ আর চলতি দায়টা বের করছি, এটা আমরা একটু লিখে রাখি, কারণ এটা পরবর্তীতে অন্যগুলো করার সময় আমার এই টাকাটা লাগতে পারে। কত? 75 হচ্ছে চলতি সম্পদ আর দায় 20,000। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা ক্লিয়ার হলো। এখন যাই, এখন আছে 2 নাম্বার। 2 নাম্বার কি আছে? 2 নাম্বারে বলছে তারল্য অনুপাত। বলছে কি? তারল্য অনুপাত। তারল্য অনুপাত, তারল্য অনুপাত, এটার আরেক নাম হচ্ছে ত্বরিত অনুপাত, বা এটার আরেকটা নাম হচ্ছে দ্রুত অনুপাত। এটার আরেক নাম হচ্ছে অগ্নি পরীক্ষা অনুপাত, অথবা এটার আরেক নাম হচ্ছে অ্যাসিড টেস্ট অনুপাত। অ্যাসিড টেস্ট অনুপাত। এখন আপনাদের এই যে অনুপাতগুলো এক একটা, এইটা হচ্ছে কয়টা নামে বিভক্ত? তারল্য অনুপাত, অথবা বলতে পার ত্বরিত অনুপাত, অথবা তরল অনুপাত। এই কতগুলো নামে এটাকে লেখা। তারল্য অনুপাত বলতে পারে, অথবা ত্বরিত অনুপাত, দ্রুত অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, তরল অনুপাত। কোনটা বলবে আমি পরীক্ষায়, আমি সেটা জানি না, তবে এই 6টার যে কোনো একটা বলবে। তাহলে আপনাদের বুঝতে হবে এটা অরিজিনাল হচ্ছে তরল অনুপাত। তাহলে তরল অনুপাতের সূত্র কি? তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, চলতি দায়। এখন তরল সম্পদটা আমরা কিভাবে বের করব? তরল সম্পদ বের করতে হলে আমাদের তরল সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুদ পণ্য যোগ অগ্রিম খরচাবলী, অগ্রিম খরচাবলী, নিচে চলতি দায়, চলতি দায়। এখন যে চলতি সম্পদগুলো আমরা বের করছিলাম না, কত বেরিয়েছিল আমাদের? 75,000।
বিয়োগ সমাপনী মজুত পণ্য কত ছিল এখানে 30,000 আর অগ্রিম খরচা বলে ছিল না এই যে অগ্রিম বিমা সালামি খরচ না এই অগ্রিম খরচা বলেই 10,000 চলতি দায় কত ছিল আমাদের 20,000 75,000 থেকে 40,000 গেলে 35,000 এটা হচ্ছে 20,000 তাহলে 35,000কে 20,000 দিয়ে আমরা ভাগ করি 35,000 ভাগ 1.75 1.75:1 অনুপাত বলেছে তাই 1 ক্লিয়ার আশা করছি এটা বুঝতে পেরেছেন যদিও তো এখানে তরল দায় ছিল আপনাদের আগে এখন আপনাদের চলতি দায় লেখে তরল দায় যদি বের করতে চান যদি কোনো কারণে তরল দায় সিঙ্গেললি বের করতে বলে তরল সম্পদ ডিভাইডেড বাই তরল দায় বের করতে হলে চলতি দায় বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত এটা করতে হবে ঠিক আছে যদিও আমাদের এখন আপনাদের এই সিস্টেমে করে না তাই আমি চলতি দায় ডাইরেক্টলি লিখে দিলাম এটার থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিতে হয় তাহলে তরল দায় বের হয় ক্লিয়ার আচ্ছা এটা শেষ এখন 3 নম্বরে কি বলেছে 3 নম্বরে বলেছে দায় মালিকানা অনুপাত 3 নম্বর দায় মালিকানা অনুপাতের সূত্র কি বহির্দায় ডিভাইডেড বাই মালিকানা তহবিল ক্লিয়ার এখন বহির্দায়টা কি হতে পারে এখন বহির্দায় কোনগুলা দায় হচ্ছে দুইটা হয় একটা হচ্ছে আন্তঃদায় একটা হচ্ছে বহির্দায় মানে আন্তঃদায় বলতে ব্যবসার ভিতরে যে দায়বদ্ধতা থাকে তাকে বলা হয় আন্তঃদায় যেমন মালিক ব্যবসা করতে টাকা দেখে মালিক মূলধন দিছে তাই না তো এই মূলধন মালিকে কি ব্যবসার বাইরে না ব্যবসায় তাই এটাকে বলা হয় আন্তঃদায় আর বহির্দায় কোনটা আমরা মনে করেন কারো কাছ থেকে বাকিতে মাল ক্রয় করেছি তাহলে পাওনাদারের কাছ থেকে কিনেছি সে তো আমার ব্যবসার সাথে সম্পর্ক নাই তাই না তার বাইরের থেকে আমি মাল কিনে আনি বিক্রি করি এই তো তাহলে সে আমার কাছে পাবে তাহলে আমি ব্যবসার বাইরে দায়বদ্ধ আছি অথবা ব্যাংক থেকে ঋণ নিয়েছি তাই না তো ওইটাও দায়বদ্ধ আছি ব্যাংকের কাছে এটা ব্যবসার বাইরে ঠিক আছে এগুলো হচ্ছে বহির্দায় ঠিক আছে বহির্দায়গুলা কি হতে পারে এটা এখানে আমরা করে দিচ্ছি বহির্দায়গুলা কি হতে পারে এবার দায়গুলা যাই এই যে মালিকানা তহবিল ব্যতীত যা আছে সব বহির্দায় সাধারণ শেয়ার মূলধন আর সাধারণ সঞ্চিতি এই দুইটা ব্যতীত বাকি যে 4টা এইগুলোকে বলা হয় বহির্দায় তাহলে কি আছে আয়কর সঞ্চিতি যোগ 10% ঋণপত্র যোগ প্রদেয় হিসাব যোগ ব্যাংক জমাতিরিক্ত আর মালিকানা তহবিল হচ্ছে এই দুইটা মালিকের যেগুলো আছে ওগুলা শেয়ার মূলধন যোগ সাধারণ এখন যাই কোনটা কত আছে আয়কর সঞ্চিতি হচ্ছে 4,000 যোগ 20,000 যোগ 12,000 যোগ 4,000 আর মালিকানা তহবিল 1,20,000 যোগ 40,000 তাহলে 4,000 20,000 4 20 টোটাল 40,000 হয় 40,000কে ভাগ করব 1,60,000 দিয়ে 40,000
ভাগ 1,60,000 0.25 ইস টু নিচেটা তো 1, এই যে 1। এটা হচ্ছে আমার দায় মালিকানা অনুপাত। ক্লিয়ার? এই হচ্ছে দায় মালিকানা অনুপাত সূত্র। আমরা যদি সূত্রটা মনে রাখতে পারি আর এটার যদি ডেফিনেশনগুলো মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা পেরে যাব। আমাদের চিনতে হবে কোনটা আয় ব্যয় দায় সম্পদ, কোনটা মালিকানা তহবিল, কোনটা দীর্ঘমেয়াদী সম্পদ, কোনটা চলতি সম্পদ, কোনটা অলিক বা ভুয়া সম্পত্তি, এগুলো আমাদের জানতে হবে আগে। জানলে আমরা তখন এগুলা করতে পারবো। আমরা ফার্স্ট পেপারে রেওয়ামিল করেছিলাম, ওইখান থেকে আমরা এগুলা জানতে পারি। ক্লিয়ার? আচ্ছা, 4 নাম্বার কি বলেছে? 4 নাম্বার বলছে দায় মালিকা, এটা তো করলামই, মোট বিনিয়োজিত মূলধন আবর্তন 4 নাম্বার নিট লাভ অনুপাত। 4 নাম্বার নিট লাভ অনুপাত। নিট লাভ অনুপাতের সূত্র কি? নিট বিক্রয়, উপরে নিট লাভ ডিভাইড বাই নিট বিক্রয়। যদিও এটা আমরা এখন তৈরি করতে পারবো না, কারণ আমাদের নিট লাভ এখানে দেওয়া নাই, তাই না? কোথাও দেওয়া আছে? নিট লাভ দেওয়া নাই, তাই আমরা নিট লাভটা এখন তৈরি করতে পারবো না, কারণ নিট লাভ আমাদের দেওয়া থাকতে হবে, এই মানটাও নাই। তো তারপরে আমি সূত্রটা আপনাদের লিখে দিলাম। নিট লাভের সূত্রটা কি? এই অঙ্কটা দিয়ে এটা নিট লাভ হবে না, কারণ নিট লাভ আমরা একটা ধরে নিই এখানে, এই যে নিচে এখানে দিয়ে দিই নিট লাভ অনুপাত, এই যে নিট লাভটা দিয়ে দিই। ইমেজিন লাভ আসছে মনে করেন 50,000 টাকা, 50,000 টাকা, হ্যাঁ নিট লাভ ধরে নিলাম আমরা এটা 50,000 টাকা। তাহলে নিট লাভ হচ্ছে 50,000, আর নিট বিক্রয় কত ছিল? এই যে বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় 20% লাভে পণ্য বিক্রি করলে মোট বিক্রয় 3 লক্ষ টাকা। তাহলে এই যে না 50,000 দেওয়া যাবে না, একটু বেশি দেই, 1 লক্ষ টাকা দিলাম। মনে করেন আমাদের নিট লাভ বেরিয়েছে 1 লক্ষ টাকা। তাহলে এই 3 লাখকে নিট লাভ, যখন লাভ বের করতে হবে, লাভ বা আয়ের হার কোথাও যদি বলে তাহলে অ্যান্সার বেরোবে পার্সেন্টেজে। তাহলে পার্সেন্টেজে বের করতে হলে 100 গুণ করতে হবে। যেগুলো লাভ বা আয় যেটার মধ্যেই বলবে সেটা বের করতে হবে পার্সেন্টেজ। তাহলে 1 লক্ষ ভাগ 3 লক্ষ ইন্টু 100, তাহলে 33.33%। এই হচ্ছে নিট লাভ অনুপাত। এখন এটার যদি ধরেন মোট লাভ অনুপাত আছে না এখানে 6 নম্বরে, হ্যাঁ মোট লাভ অনুপাত, সেম সূত্রটা কিন্তু মোট লাভ অনুপাত আর নিট লাভ অনুপাত প্রায় সেম। উপরে হচ্ছে নিট লাভের জায়গায় আমরা এখানে নিট লাভ দিয়েছিলাম, এখানে মোট লাভ দিব, বা অথবা এটাকে মুনাফা বলা হয়, লাভ বা মুনাফা বলা হয়, হ্যাঁ। তো নিচে নিট বিক্রয় গুণ 100, এটাও তো লাভের, তাহলে 100 গুণ করতে হবে। মোট লাভ, এখন মোট লাভটা আমাদের বের করতে হবে। এই যে দেখেন বিক্রিত পণ্য ব্যয় 20% লাভে বিক্রি করলে বিক্রয় হচ্ছে 3 লক্ষ টাকা। এখন বিক্রিত পণ্যের ব্যয় আমরা জানি, তার মানে এটার মধ্যে লাভ আছে। বিক্রয় কখন হয়? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করে যেটা বের হয় এটাকে বলা হয় বিক্রয় মূল্য। তাহলে লাভের টাকা ছাড়া তো আর বিক্রয় মূল্য আসে না। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যোগ লাভ তারপর বিক্রয় মূল্য, তার মানে এটার মধ্যেই লাভ আছে। তাহলে 20% বলছে। তাহলে যদি বিক্রয়ের মধ্যে বিক্রয়ের টাকা দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজটা যখন আমরা বের করতে যাব লাভের টাকাটা, তখন আমাদের কি করতে হবে? আমি এই যে সাইডে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। কত আছে বিক্রয়? 3 লক্ষ টাকা। এই যে মোট মুনাফা বের করবো আমরা, মনে করেন মোট মুনাফা 3 লক্ষ টাকা দেওয়া আছে, তাই না? বিক্রয় এটারে গুণ করব কত দিয়ে? কত পার্সেন্ট দেওয়া আছে? 20%।
তাহলে এটাকে আমরা 20 দিয়ে গুণ করব, 120 দিয়ে। যদি 25% বলতো 25 দিয়ে গুণ করতাম, 125 দিয়ে ভাগ করলে আমাদের বের হয়ে যেত লাভের টাকা। তাহলে কত আছে? 3 লক্ষ ইন্টু 20 ভাগ 120, 50,000 টাকা। কত বেড়ে? 50,000 টাকা। তাহলে আমাদের মোট মুনাফা বের হয়ে গেছে না? মোট মুনাফা কত? 50,000 টাকা। আর নিট বিক্রয় 3 লক্ষ টাকা গুণ 100। ক্লিয়ার? কীভাবে বের করছি আমি? 50,000 টাকা এখানে লিখে দিই, 50,000 টাকা। তাহলে এখন এইটাকে 50,000কে 3 লাখ দিয়ে ভাগ করতে হবে, তাই না? 50,000 ভাগ 3 লাখ ইন্টু 100, কত পার্সেন্ট? 16.67% আসে, 16.67%। এটা হচ্ছে আমাদের এটার মোট মুনাফা, আর এটা নিট মুনাফা। ক্লিয়ার? এখন যাই, এরপরে কি বলছে? দায় মালিকানা বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। কত নাম্বার? 7 নাম্বার। বিনিয়োজিত মূলধন আবর্তন আচ্ছা, এটা সূত্র কি? বিনিয়োজিত মূলধন ডিভাইডেড বাই মালিকানা তহবিল। এখন বিনিয়োজিত মূলধন আমরা কিভাবে বের করব? বিনিয়োজিত মূলধন বের করতে হলে সূত্র হচ্ছে মোট সম্পদের থেকে বাদ দিতে হবে ভুয়া সম্পত্তি। এটার থেকে বাদ দিতে হবে চলতি দায়। তাহলে আমাদের বিনিয়োজিত মূলধন বের হবে। আর মালিকানা তহবিল তো আমরা এর আগে বের করছিলাম, এই দুটো মিলে 1,60,000, তাই না? আচ্ছা, এখন মোট সম্পত্তি কত আছে? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার থেকে ভুয়া সম্পত্তি কত আছে? একটাই, প্রাথমিক খরচ 25,000। এটা থেকে বাদ দিতে হবে চলতি দায় কত বেরিয়েছিল? 75,000। মালিকানা তহবিল বেরিয়েছিল 1,60,000। তা 2 লাখ থেকে 25 গেলে 1,75,000। এটার থেকে 75,000 বাদ দিলে থাকে কত? 1,60,000। তাহলে 1 লক্ষ থাকে, তাই না? এই 1 লক্ষকে ভাগ করব 1,60,000 দিয়ে। কত বড়? 1 লক্ষ ভাগ 1,60,000, 0.625, 0.625 বার। যখন আবর্তন কথাটা থাকবে তখন উত্তর কি আসবে? উত্তর আসবে বার। আবর্তন কথা বললেই কি উত্তর আসবে? কি? বার। ঠিক আছে? তো মনে রাখতে হবে এটা, আবর্তন থাকলে কি লিখতে হবে? বার। আর যদি মুনাফা বা হার বা লাভ কথা বলে তাহলে পার্সেন্টেজ বেরোবে উত্তর। আর যদি কিছু না বলে, এই দুইটার একটাও না বলে, তাহলে অনুপাত বেরোবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যাই। তারপরে বলছি কি? মজুদ আবর্তন অনুপাত করি নাই, 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে? মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নিচে গড় মজুদ।
এই যে আবর্তন কথাটা কিন্তু আছে, এটার মধ্যে উত্তর কিন্তু বার আসবে। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয় আমরা কীভাবে বের করব? এখানে বিক্রিত পণ্যের ব্যয় তো দেওয়া নেই, লাভ লাভ বলছে বিক্রয় মূল্য আছে 3 লাখ, আর লাভ বের করছিলাম কত আমরা? 50,000, তাই না? 3 লাখ টাকা বিক্রয় মূল্য ছিল, এখান থেকে আমরা লাভ কত বের করেছিলাম? 50,000। এই 50,000 টাকা যদি আপনি বাদ দেন, বিক্রয় বিয়োগ মোট মুনাফা, এটা থেকে যেটা বাদ দিলে এটা বের হবে বিক্রিত পণ্যের ব্যয়। ব্যয় সমান সমান বিক্রয় থেকে বাদ দিলে কী হবে? 2,50,000। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় কত? 2,50,000, তাই না? এবার গড় মজুদ বের করতে হলে কি করতে হবে? গড় মজুদ বের করতে হলে এই যে সূত্রটা এখানে লিখে দিচ্ছি, গড় মজুদ প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ। মজুদ কয়টা আছে? 2টা না? সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। তাহলে প্রারম্ভিক মজুদ কি আমাদের আছে? সমাপনী মজুদ আছে। প্রারম্ভিক মজুদ এখানে থাকবে, সমন্বয়ে থাকবে। তো এটা কি আছে? নাইগা। যদি না থাকে তাহলে আমরা ওই ডাইরেক্ট সমাপনী যে একটা আছে, একটাকে তো আর 2 ভাগ করা যাবে না। এখানে হচ্ছে 2টা হলে, তারপর গড় মানে কি? 2টা হলে, একের অধিক হলে ওইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, 2টা হলে 2 দিয়ে ভাগ করতাম। যেহেতু একটা আছে আমাদের, ডাইরেক্ট এইটার মানটাই আমরা বসাই দেব, মজুদ পণ্য 30,000। তাহলে 2,50,000-কে 30,000 দিয়ে ভাগ করব। 8.33 বার। যেহেতু আবর্তন বলছে এখানে, তাহলে উত্তর আসবে বার। ক্লিয়ার? এখন বলছে আরেকটা বাকি আছে, কার্যকরী মূলধন বা চলতি মূলধন। কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন, তাই না? কয় নাম্বারে ছিল এটা? 8 নাম্বারে। 8 নাম্বার বলছে কার্যকরী মূলধন। এটার আরেক নাম কি? চলতি মূলধন অনুপাত। এখন কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাতের সূত্রটা কি? কার্যকরী মূলধন ডিভাইডেড বাই চলতি দায়। এখন কার্যকরী মূলধনটা কিভাবে বের করব? কার্যকরী মূলধন বের করার সূত্রটা এখানে লিখতেছি, মূলধন মোট চলতি সম্পদ বিয়োগ মোট চলতি দায়। তাহলে মোট চলতি সম্পদ কত আসছিল? আমরা কত করেছিলাম মোট চলতি সম্পদ? 15,000 আর 30,000। আচ্ছা, এখানে 10 আর 20, 30, 30, 30, 60, 60, 75,000। মোট চলতি সম্পদ কত ছিল? 75,000 বের করছিলাম আমরা। মোট চলতি দায় বের করছিলাম কত? 20,000। চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করব, তাহলে কত বের হয়? 75 থেকে 20 গেলে 55,000। তাহলে 55,000 হচ্ছে কার্যকরী মূলধন, আর চলতি দায় 20,000। তাহলে কার্যকরী মূলধন কত? 55,000। তাহলে 55,000 ভাগ 20,000, 2.75 1:1। যেহেতু আবর্তনও বলে নাই, মুনাফার হারও বলে নাই, তাহলে 1:2 আসবে অনুপাত। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের। আর এখান থেকে যে কটা আমি করলাম, এই 8টা সূত্রের মধ্যে আপনারা মিনিমাম 8 মার্ক পাবেন ইনশাল্লাহ। এই 8টা সূত্র যদি করেন আপনারা 8 মার্ক পাবেন। আরও 2 মার্কের করার জন্য আরও সূত্র আছে। এতগুলো সূত্র মনে রাখা সো টাফ। তো যেগুলো আপনাদের পরীক্ষা আসবে মোটামুটি আমি একমাত্র সেম ওই অঙ্কগুলো দিয়ে করাইছি। ক্লিয়ার? আর আরও প্রয়োজন পড়লে আমি বোর্ড কোয়েশ্চেনগুলো আপনাদের বোর্ড খুলে দেখবেন, এইগুলোর মধ্য থেকেই আছে, এগুলার
মধ্য থেকে আছে। আশা করছি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। তো নেক্সট ডে দেখি এটা নিয়ে আরও কথা বলবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়েই কথা বলবো আশা করছি, যদি আল্লাহ বাঁচা রাখে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বপ্নজয় একাডেমি কেয়ারের পাশে থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।